আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল ল এর উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম অ্যান্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় প্রতি রোববার দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত। রোববার লাইভ প্রোগ্রাম হয় এবং তার পরের দিন কাল সোমবার সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত এই প্রোগ্রামটা আবার পুনঃপ্রচার করা হবে, অর্থাৎ রিপিট দেখানো হবে। সুতরাং প্রতি রোববার দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত এবং সোমবার সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত আপনারা ক্রিমিনাল ল এর উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখতে পারেন এনটিভিতে। 2002 সালে আমি আজম অ্যান্ড কো সলিসিটরস ফার্ম প্রতিষ্ঠিত করেছি। দীর্ঘ সে অনেক বছর ধরে আমি ক্রিমিনাল ল এর উপরে প্র্যাকটিস করে আসছি। তাই কমিউনিটির মেম্বারদের কাছ থেকে প্রতিনিয়ত আমার কাছে বিভিন্ন প্রশ্নাদি আসে। এই 25 বছর ধরে আমি যে ক্রিমিনাল ল এর উপর প্র্যাকটিস করে আসছি, আমি সেই ম্যাজিস্ট্রেটস কোর্ট, ক্রাউন কোর্ট, কোর্ট অফ অ্যাপিলে অনেক বড় কেসগুলো করেছি এবং আমার অনেকগুলো কেস এই দেশের বিভিন্ন নিউজ মিডিয়ার মধ্যে পাবলিশ হয়েছে, ন্যাশনাল নিউজ পেপারের মধ্যে পাবলিশ হয়েছে। তাই প্রতিনিয়ত আমার কাছে আমার কমিউনিটির মেম্বারদের কাছ থেকে বিভিন্ন প্রশ্নাদি আসে, আর সে প্রশ্নসমূহের উপর গুরুত্ব দিয়ে আমি ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামের আলোচনার বিষয়গুলো ঠিক করি। আজকে আমরা একটা ভিডিও দেখাবো জাজের স্পিচ। জাজ আপনার ইউনিভার্সিটি স্টুডেন্টকে, একজন মিউজিশিয়ানকে আপনার প্রিজন সেন্টেন্স দিয়েছে এবং তাকে অনেক বছরের শাস্তি দিয়েছে, 15 ইয়ার্স মিনিমাম থাকতে হবে। এবং এটা আমরা আজকে জাজের স্পিচটা আপনারা ডিটেইলস এই প্রোগ্রামের মধ্যে আজকে আমরা দেখাবো। I am going to talk about the general principles of criminal law in this program. Every case has its own facts, merits, and demerits. If you are facing a criminal investigation or concerned about something that involves the police, always seek advice from a specialist criminal defense solicitor. আমার বক্তব্যগুলো আমি বাংলায় এবং ইংরেজিতে মিশিয়ে বলার চেষ্টা করব যাতে সবাই বুঝতে সুবিধা হয়। আজকে আমরা যে কেসের উপর কথা বলবো সেটা হচ্ছে স্টুডেন্ট আপনার হু কিল্ড ইউনিভার্সিটি আন্ডারগ্রাজুয়েট, আপনার আরেকজন 19 ইয়ার ওল্ড বয়কে যে হত্যা করেছিল একটা মাফিয়া স্টিলেটো নাইফ দিয়া, তাকে জেল হাজত দিয়েছিল আপনার ক্রাউন কোর্ট জাজ এবং তাকে জুরি আপনার লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছিল এবং জাজ বলছে কি আপনার মিনিমাম তাকে 15 ইয়ার থাকতে হবে। এবং এখানে বলছে কি a music student has been sentenced to 15 years in prison for killing university undergraduate with a mafia stiletto knife, যে মিনিমাম তাকে আপনার 15 ইয়ার্স প্রিজনের মধ্যে থাকতে হবে, এই আপনার সাজা দিয়েছিল। এখানে সে স্টেপ করেছিল ওই নাইফ দিয়ে একটা 19 ইয়ার্স ওল্ড স্টুডেন্টকে এবং তারপর সে তাকে হত্যা করেছিল এই নাইফ দিয়ে, তাকে ইনজিওর করেছিল সিভিয়ারলি, গ্রেভিয়াস ইনজুরি, যার ফলে সে মারা গেছে। আমরা জাজের ভিডিওটা দেখব একটু পরে। আমি কন্ট্রোল রুমকে বলছি আপনারা প্লিজ জাজের স্পিচটা এখন প্লে করেন। You, Shiloh Pottinger, are now 20 years old. You were 19 in October last year. Luke O'Connor
was only 19 years old when he met his death at your hands. During your trial, much was said about you and your character. That's a subject that I will return to. But as Luke's mother has pointed out today, in her victim personal evidence, little was said about Luke. In October last year, Luke was in his second year at Manchester Metropolitan University. He was happy and he was thriving. Any parent whose child departs for university at 18, as Luke had, will feel a sense of trepidation about what their child might encounter, particularly perhaps in a large city. No parent, though, expects their child to be senselessly attacked and killed, their child's life to be taken away in events which from start to finish lasted just a handful of seconds. We have heard the moving victim personal statements of Luke's parents. They describe Luke as a kind and caring individual. Luke's mother said this: he had the ability to light up any room he went into with his beaming aura and cheeky grin. He was a gentle giant and had a heart of gold and the kindest of souls. He had fantastic morals and values, helping others who were less able. As is to be expected, the effect of Luke's death, no doubt in part because it was so violent and because his family have had to relive it in this court, has been profound. Luke's family are broken, they are distraught, and they will never fully heal. As Luke's mother said, our family is broken. We will learn to live again because Luke would want us to, but we will never be able to be complete again. One of Luke's qualities was that he stood up to bullies. That Luke stood up to you was, as I'll come to, what led you to attack Luke in the way that you did. I, of course, heard the evidence in your trial. During the trial, you told many lies. I've read and considered the written submissions put before the court concerning what happened between you and Luke, and I have considered what has been said on your behalf today. Much of it I reject. The starting point in this regard is to consider why you acquired the stiletto flick knife you used to stab Luke. You claimed you had bought it as a tool to use to apply grip tape to skateboards. This was an out-and-out lie. A stiletto flick knife is not a tool for applying grip tape to skateboards. It is a weapon, a deadly weapon. That a flick knife can be used to apply grip tape is no doubt true. But as your internet search history demonstrated, you showed no interest in acquiring a tool. You searched only for knives designed to be weapons. You bought the flick knife because you found it desirable. And in my judgment, you bought it because it gave you a sense of empowerment to carry it. You claimed in your evidence that when you went out during the evening of the 25th of October, you picked up the flick knife by mistake, thinking you picked up your vape device. Whether you had been using the flick knife that afternoon and early evening to apply grip tape is doubtful, but it's also unimportant. In my judgment, you took the flick knife with you when you left your home, quite deliberately, and you did so because of the sense of empowerment the knife gave you.
You next lied about why you chose to avoid the security in place at bar 256. You jumped the wall because you knew that the security at that bar would find the flick knife and they would confiscate it. Jumping the wall had nothing to do with you not having ID. Why, when you left bar 256, you chose to walk along the Wilmslow Road is hard to know. There is no reason to think that you were looking for trouble, or worse, looking for an opportunity to use the flick knife. If it is true that you were going to a fast food outlet, a matter of a few meters from where you were to encounter Luke O'Connor, then it's puzzling that you made no effort, in fact, to go to the establishment in question. But why you were where you were is immaterial. দর্শক, আপনারা শুনছেন জাজের স্পিচ। এখানে সে তাকে সেন্টেন্স দেওয়ার আগে বলছিল কি 15 ইয়ার্সের সেন্টেন্স দিয়েছে, কিন্তু মিনিমাম 10 ইয়ার্স থাকতে হবে। আপনারা জাজের মুখেই শুনছেন কিভাবে সে একটার পর এক বিভিন্ন রিমার্কগুলো করে যাচ্ছিল। তারপর আপনার বলছে কি যে ওই লোক তাকে, তার বয়স ছিল, যাকে হত্যা করেছিল 19 ইয়ার ওল্ড, একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট, এবং তাকে সাজা দিয়েছিল ম্যানচেস্টার ক্রাউন কোর্টে অক্টোবর 2022 সালে। সুতরাং না, অক্টোবর না, এটা মনে হয় মে 2023-তে, কিন্তু ঘটনাটা ঘটেছিল অক্টোবর 2022-তে। তারপর জুরি ক্রাউন কোর্টের তারা শুনছিল, the pair were involved in an argument as Mr. O'Connor and his friends walked home from a party in the city's student area of Fallowfield. Fallowfield এটা ম্যানচেস্টারের মধ্যে। তারা রাত্রে তাদের মানে নাইটে একটা পার্টি করার পরে তারা আসছিল এবং তাদেরকে তখন রাস্তার মধ্যে এই ঘটনাটা ঘটেছিল। এবং ম্যানচেস্টার ইউনিভার্সিটি স্টুডেন্ট was taken to hospital but died short while after. তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল এবং একটু পরেই সে মারা গেছে। আপনারা জাজের স্পিচটা আরো শুনবেন দর্শক, এটা খুবই লোমহর্ষক ঘটনা। এইখানে আমরা এই ভিডিওটা পুরাটা প্লে করব সেকেন্ড সেগমেন্ট এবং থার্ড সেগমেন্টে। আমি এখন শর্ট একটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আমি আবার ফিরে আসব। আমি আজম এন্ড কজ সলিসিটার্স এর প্রিন্সিপাল সলিসিটার শাফিউল আজম, সবাই আমার সাথেই থাকুন।